দর্শক, অনেকদিন আমাদের সেনা প্রধানের নিয়ে কোনো গুঞ্জন নেই, কোনো কথা নেই, কোনো আলোচনা নেই। সেনাপ্রধান অনেকটা আড়ালেই আছেন। যে সেনাপ্রধান আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত, বিশেষ করে 2025-এর শেষ দিক পর্যন্ত অনেক বেশি সরব ছিলেন। আরও স্পষ্ট করে বললে 2025-এর মাঝ বরাবর পর্যন্ত সেনাপ্রধান অনেক বেশি সরব ছিলেন। কিন্তু যখনই ব্যাপারটা তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকে প্রফেসর ইউনূসের সঙ্গে একটা সেটেলমেন্ট হলো যে নির্বাচন ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে হবে, তারপর থেকেই সেনাপ্রধান অনেকটা আড়ালে চলে যান এবং প্রকাশ্যে তার কথা যেহেতু সরাসরি বাস্তবায়িত হয়নি, তিনি ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই ভোট চেয়েছিলেন এবং নতুন বছরে নতুন একটা সরকার দেখতে চেয়েছিলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন সরকার দেখতে চেয়েছিলেন, সেটা বাস্তবায়িত হয়নি। সেই প্রেক্ষাপটের পর থেকে আমরা সেনাবাহিনী প্রধানকে অনেকটা অন্তরালেই থাকতে দেখেছি এবং নানা কিছু ঘটে গেছে, নানা কিছু হচ্ছে। সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়াতে সেনাপ্রধান সায় দিতে পেরেছেন কিংবা সায় দিতে বাধ্য হয়েছেন, কিংবা তাকে অনেকটা সায় দিতে বাধ্য করা হয়েছে। সেনা কর্মকর্তাদের বিচার অনলাইনে করার জন্য আবেদন করা হয়েছে, সেটাও আদালত থেকে মানা হয়নি। সেনাপ্রধান সেনা সদস্যদের জন্য আলাদা গাড়ি, প্রিজন ভ্যান, এসি প্রিজন ভ্যানের ব্যবস্থা করেছেন, সেটা নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন। জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা বলেছেন সাধারণ কয়েদিদের জন্য এক আইন, সেনা সদস্যদের জন্য আর এক আইন, এগুলো হতে পারে না। যেখানে মন্ত্রী এমপি সাবেক যারা তারা সাধারণ প্রিজন ভ্যানে আসছে, সেখানে সেনা সদস্যরা কেন এসি প্রিজন ভ্যানে আসবে, এরকম নানা বিতর্ক দেখেছি এবং সেই সময়ের পর থেকেই মূলত সেনাপ্রধানকে একটু অন্তরালে থাকতে দেখেছি, আলোচনায় তিনি আসেননি। অনেকদিন পরে সেনাপ্রধান কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং আগামী নির্বাচনে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকবে। সেনাবাহিনী সরকারের চাহিদা মতোই কাজ করছে এখন মনে হচ্ছে। সেনা প্রধানের সঙ্গে সরকার প্রধানের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব আদৌ ঘুচেছে কিনা, নাকি সরকারের প্রধান নির্বাহীর আদেশ মানতে বাধ্য, এই হিসেবেই তিনি আদেশ মেনে যাচ্ছেন। এই প্রসঙ্গগুলো অনেকভাবে অনেকে আলোচনার চেষ্টা করেছেন। অতঃপর সেনাপ্রধানের মুখ থেকে আমরা নির্বাচন নিয়ে কথা শুনলাম। কি বলছেন সেনাপ্রধান নির্বাচন নিয়ে? আগামী নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তিনি কি প্রত্যাশা করছেন? আদতেও শান্তিপূর্ণ হবে কিনা, যখন গতকালকে সরকারি পর্যায় থেকে স্বীকার করা হয়েছে নির্বাচনী সহিংসতা এখন পর্যন্ত 274টি ঘটনা ঘটেছে এবং 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও টিআইবি বলছে 15 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চলুন একটু জেনে দেখি সেনাপ্রধান কি বলছেন নির্বাচন নিয়ে, যখন নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি রয়েছে। থাকবেন। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা। সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা অনেকে করার চেষ্টা করেছেন, যাচ্ছে তাই বাজে কথা অনেক রাজনীতিবিদ বলেছেন। আজকেও সেনানিবাসের গেটে জামাত নেতার সঙ্গে সেনা অফিসারদের তর্ক বিতর্ক এবং জামাত নেতার সেনাবাহিনীকে হেয় করার একটা ভিডিও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেরকম একটা প্রেক্ষিতে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলছেন। কি বলছেন, গণমাধ্যম কি বলছে, এখন টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ নির্বাচন হবে কি হবে না যে প্রশ্ন চতুর্দিকে ঘুরছে। এখনও অনেকে বলছেন যে 6-7 তারিখের মধ্যে পাশার দান উল্টে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন শক্তিধর জায়গাগুলো থেকে এখনও বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে। গত রাতেই একটা বড় খবর তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের উপরে শুল্ক কমিয়েছে, 50% থেকে 18%-এ নামিয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আবার জোড়া লেগেছে। সেরকম একটা মুহূর্তে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার যৌথ প্রচেষ্টাও আমরা দেখতে পারি ভারত এবং যুক্তরাষ্ট্রের। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান বলছেন নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই।
আমরা সেনাপ্রধানের কথায় আশ্বস্ত হতেই চাই, কিন্তু বাস্তবতা কতটা আশ্বস্ত করতে পারছে সেটা পারিপার্শ্বিক বাস্তবতা আমরা যেগুলো দেখছি সেগুলো নিয়ে খুব একটা সন্তুষ্ট হওয়ার বোধহয় কারণ নেই। কি বলছেন তিনি? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, একটি সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সক্ষম এবং আগ্রহী। সক্ষম এবং আগ্রহী ঠিক আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি আগ্রহ বোধ করছেন, কিন্তু সক্ষম কিনা সেই ব্যাপারে একটা সন্দেহ রয়েছে। কারণ যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন সেনাবাহিনীর একার পক্ষে মাত্র আপনার সেনাবাহিনী যদি মাঠে থাকে 1-1.5 লাখ সদস্য মাঠে থেকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব কিনা, সব মিলিয়ে যদি 5-6 লাখ সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এই 5-6 লাখ সদস্য কিভাবে 13 কোটি ভোটারকে কন্ট্রোল করা সম্ভব, 18-20 কোটি মানুষকে কন্ট্রোল করা সম্ভব, যদি না মানুষ নিজে থেকে নিজের মতো করে কন্ট্রোল না হয়, তাহলে সেটা একটা দুরূহ কাজ। তিনি বলছেন, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। গাজীপুরে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। সেনাপ্রধান বলেছেন, কিছু আর্থিক লেনদেন হতে পারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার জন্য। সহজ সরল একেবারে স্বীকারোক্তি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিছু ক্রিমিনাল থাকতে পারে, তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে, সেটাও একটা দারুণ সত্য কথা বলেছেন। কিন্তু ভোটের দিন সবাই এ ধরনের অপরাধ করবে না। তিনি আরও বলেন, আমরা আশা করব আমার বাহিনী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আপনারা অ্যাকশানে যাবেন, অপরাধ করলে সেই অনুযায়ী শাস্তি দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এদিন গাজীপুর জেলা পরিদর্শন করেন সেনাপ্রধান। নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারাও উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের কথা বলেন। নির্বাচনের ব্যাপারে তিনি যখন আশাবাদ ব্যক্ত করছেন, তখন নির্বাচন নিয়ে বহু বিতর্ক আসছে। বিশেষ করে পোস্টাল ব্যালটের ভোট নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিদেশ থেকে 5 লাখ মতো পোস্টাল ব্যালট ফিরে এসেছে ভোটদানের কর্মসূচি শেষ করে। সেগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। পোস্টাল ব্যালটে ভোটের যে সংখ্যা, প্রায় 15 লাখ পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা, এই 15 লাখ ভোট যদি কোনোভাবে টেম্পারিং করা হয়, তাহলে এই 15 লাখ অনেকগুলো আসনের জয় পরাজয়ের প্রভাবক হিসেবে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সন্দেহ কাজ করছে। বিশেষ করে একেবারে স্পেসিফিকলি বললে বিএনপির একটা বড় সন্দেহ রয়েছে। তারা মনে করে যে একটা ধর্মভিত্তিক দল এই পোস্টাল ব্যালটের ব্যাপারটাকে কারসাজির মাধ্যমে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, পোস্টাল ব্যালটে প্রতীকের যে সিরিয়াল, সেই সিরিয়াল বাংলা অ্যালফাবেটের সিরিয়াল অনুযায়ী করা হয়নি। বাংলা অ্যালফাবেটের সিরিয়াল অনুযায়ী বাংলা বর্ণমালা কিংবা ইংরেজি বর্ণমালায় আমরা বাম থেকে ডানে যেতে দেখি, কিন্তু নির্বাচন কমিশন উপর থেকে নিচে গিয়েছে। এটা স্পষ্ট আইনের লঙ্ঘন, এটা বলছেন। সব মিলিয়ে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ আচরণ করতে পারছে সেই প্রশ্ন আসছে। গণভোট নিয়ে প্রসঙ্গ এখন তুঙ্গে। গণভোটের পক্ষে যে সরকারের একেবারে ঢাকঢোল পিটিয়ে সবাই মিলে নেমে পড়া, এটাকে অবৈধ বলছে নির্বাচন কমিশন। মাঝপথে এসে এই ব্যাপারটা বলাতে এর আগে যে প্রচারণাগুলো করা হয়েছে, এটার পেছনে যে খরচ করা হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করা হয়েছে, সেগুলোর কি হবে? এই নানা প্রশ্নের মুখে নির্বাচন কতটা স্বতঃস্ফূর্ত,
কতটা নিরপেক্ষ, কতটা শান্তিপূর্ণ করা সম্ভব, সেই প্রশ্ন যখন আছে, তখন আমাদের সেনা প্রধান তিনি আশ্বস্ত করছেন নির্বাচন শান্তিপূর্ণ হবে। ওদিকে সেনাপ্রধান যখন আশ্বস্ত করছেন, তখন অন্যদিকে সরকার এবং সরকারের একাধিক মন্ত্রণালয় তারা বলছেন যে এই নির্বাচনে যে কোনো সহিংসতা হলে নির্বাচনের দিন কিংবা আগে তার জন্য আওয়ামী লীগকে দায় নিতে হবে। অথচ টিআইবির রিপোর্ট অনুযায়ী এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে 15টি মৃত্যুর ঘটনা ঘটেছে, এর একটির সঙ্গেও আওয়ামী লীগের কোনো যোগ সাজশ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি জামাত, বিএনপি এনসিপি সংঘর্ষের ঘটনাগুলো আমরা দেখেছি। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে? সেনাবাহিনীর একটি অংশ নাকি পুরো দেশকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করছে এবং 2024-এর 5 আগস্টের পরে সেনা কর্মকর্তাদের অনেকেই নাকি জামাত নেতাদের পা ধরেছিল বাঁচার জন্য। কারা সেই নেতারা, আর সেনাবাহিনীর একটি অংশ কীভাবে দেশকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? যে মন্তব্যগুলো একটু আগে করলাম সেটা হচ্ছে জামাতের অন্যতম এক নেতা, ঢাকা 17 আসন থেকে যিনি এমপি প্রার্থী হয়েছেন, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন শমা খালিদুজ্জামানের। আপনারা অনেকেই এরই মধ্যে হয়তো তার এই বক্তব্যটি শুনেছেন, বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তিনি যে ভাষায় কথা বলেছেন, যে শব্দগুলো উচ্চারণ করেছেন, নিঃসন্দেহে জামাতের একজন প্রার্থীর মানে এমপি নির্বাচিত হওয়ার আগেই একজন নেতার যে ঔদ্ধত্য, অপরিণামদর্শিতা এবং সেনাবাহিনীকে হুমকি দেওয়ার মতো ক্ষমতা যে জামাতের আছে, তারই অনেক কিছু বহিঃপ্রকাশ আমাদের সামনে ঘটল। বিষয়টি হচ্ছে যে মঙ্গলবার জামাতের এই নেতা শমা খালিদুজ্জামান তিনি রাজধানীর ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, সম্ভবত জাহাঙ্গীর গেট দিয়ে। তো স্বাভাবিকভাবেই সেখানে সেনাবাহিনীর নিরাপত্তা কর্মীরা তার গাড়ি থামান, প্রত্যেকেরই গাড়ি থামানো হয়, তল্লাশি করা হয় সন্দেহ হলে। তল্লাশি ঠিক নয়, যখন দেখতে পেল তার সাথে গানম্যান বসা আছে, তখন তার পরিচয় জানতে চাওয়া হলো এবং নিরাপত্তা কর্মীদের একজন বললেন যে স্যার, গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় যাওয়া যাবে না, এটি নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের কোনো নিয়ম নেই, আপনি এটি রেখে যান, খুবই ভদ্রতার সাথে বলছিলেন। তখন একটা পর্যায়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। খালিদুজ্জামান উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলতে থাকেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন, আমরা কেন যেতে পারবো না? তারেক জিয়ার সঙ্গে হাজার হাজার অস্ত্র যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের জন্য যদি সেনা সদস্যরা জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে থাকেন, খুব স্বাভাবিকভাবেই আমরা মনে করি অবশ্যই অন্যান্য দলের নেতাদের জন্য সেনাবাহিনীর সদস্যদের এটি করা উচিত। আসলে কি বিষয়গুলো তেমন কিছু ঘটেছে? দ্বিতীয় কথা হচ্ছে তারেক রহমান হাজার হাজার অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছেন? হাজার হাজার দূরের কথা, মানে তিনি কি একটা অস্ত্র নিয়েও এই মুহূর্তে ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকেছেন সাম্প্রতিক কোনো সময়, অথবা তিনি আদৌ দেশে ফেরার পরে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন কিনা? আমাদের দুর্ভাগ্য যে একজন এমপি ক্যান্ডিডেট, তার এটুকু সাধারণ জ্ঞান নেই যে একজন সিভিলিয়ান হয়ে, একজন সাধারণ নাগরিক হয়ে অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশের কোনো ধরনের কোনো সুযোগ নেই, এটি তার বোধগম্যতার বাইরে। তিনি আবার সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়ছেন তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা 17 আসন থেকে। তো তর্কাতর্কির একটা পর্যায়ে শমা খালিদুজ্জামান বলছেন যে আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। দিস ইজ টোটালি কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। 1.5 বছর ধরে 2024-এর 5 আগস্টের পর থেকে জামাতের যারা সঙ্গী, জামাত মনোভাবাপন্ন যেই দলগুলো রয়েছে, তাদের নেতারা যে বিভিন্নভাবে সেনাবাহিনীকে আক্রমণ করে আসছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া হবে,
নানান ধরনের হুমকি দিয়ে আসছে। আমরা দেখছি নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও জামাতের একজন প্রভাবশালী নেতা ঠিক একই ভাষায় কথা বলছেন। তিনি বলছেন যে ওই সময় বলতে থাকেন, আপনারা তো আমাকে আটকে রেখেছেন, সেনাবাহিনী দেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে সরকারকে ও প্রশাসনকে আপনারা বিতর্কিত করছেন। সেনাবাহিনী নাকি সবকিছু করছে, একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে, আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উশৃঙ্খল হবে। উশৃঙ্খল কারা করছে? হ্যাঁ, সেনাবাহিনীর বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকতে পারে যে মব নিয়ন্ত্রণ করতে পারেনি, মব ভায়োলেন্স তারা রুখতে পারেনি, কোথাও কোথাও সেনা সদস্যরা যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে তারা দেখছেন, কিছু করছেন না। কিন্তু সেই মব ভায়োলেন্সটি কারা করছে? পুরো বাংলাদেশকে উল্টে পাল্টে বিশৃঙ্খল অবস্থায় কারা ফেলছে? ওই নিরাপত্তা কর্মী যখন বাধ্য হয়ে তার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেন যে স্যার পারা যাচ্ছে না, একজন গানম্যান নিয়ে ঢুকে যাচ্ছে, স্যার আমি কি করবো, অ্যালাউ করবো কিনা, তখন মোবাইল ফোনেও ওই কর্মকর্তার সঙ্গে মিস্টার খালিদুজ্জামান তিনি কথা বলতে চান, কথা বলার সুযোগ দেওয়া হয়। তখন তাকেও বলতে থাকেন যে আমাকে তো নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে, আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন? তাদের সাথে উপর থেকে কি কথাবার্তা হয় সেটি বোঝা যাচ্ছিল না। তো নিরাপত্তা কর্মীদের একজন আবার তাকে বলছেন যে স্যার আপনি ক্যান্টনমেন্টে অবশ্যই যেতে পারবেন, কেন যেতে পারবেন না? এবং ক্যান্টনমেন্টে যদি মানে আপনার নিজে যদি নিরাপত্তাহীনতা কোনো বিষয় থেকে থাকে, ক্যান্টনমেন্ট এরিয়ায় নিরাপত্তা দেওয়ার সার্বিক দায়িত্ব সেনাবাহিনীর, আমরা রয়েছি, ক্যান্টনমেন্টে আপনি সেফ। এর সময় আবার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ওই ফোনেই নিরাপত্তা কর্মীদের বলছেন যে বডি ক্যামেরা অন করো। এই সময় তিনি আবার তার গাড়িতে থাকা তার সঙ্গীদের কাউকে বলছেন তোমরা ভিডিও করো। তখন নিরাপত্তা কর্মী আবার বলছেন স্যার না, এখানে ভিডিও করা যাবে না। এই প্রসঙ্গটি এই কারণে নিয়ে আসলাম যে মানে কতটা অজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এমপি হতে পারে। এমপি কারা হতে পারেন না পারেন সেটি আমরা জানি। এর আগের সংসদ সদস্য যারা ছিলেন তাদের মধ্যে যে কতজন অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন, কতটা সুশিক্ষিত ছিলেন, স্বশিক্ষিত ছিলেন, কতটা আইন প্রণয়নের ক্ষমতা তাদের ছিল, সেগুলো তো নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। তো এই যে ব্যক্তিটি তিনি যে তাদের বাইরে কিনা, এই জন্যই এই প্রসঙ্গটি নিয়ে এলাম। ক্যান্টনমেন্ট এরিয়ায় নিশ্চয় অন্য কারোর ভিডিও করার কোনো অনুমতি নেই। ইভেন সংবাদকর্মীদের ক্যামেরাও ঢুকতে দেওয়া হয় না, মিডিয়ার গাড়ি ঢুকতে দেওয়া হয় না পর্যন্ত। সেখানে তার এতটুকু জ্ঞান নেই যে তিনি ভিডিও করতে পারবেন কিনা। তিনি বলছেন যে আপনারা পারছেন ভিডিও করতে, আমি পারবো না কেন? এটা কোনো কথা হলো? এটা তো নিরাপত্তা কর্মীদের কাজ, ক্যান্টনমেন্টের নিরাপত্তা সুরক্ষার জন্য। একটা পর্যায়ে জামাত প্রার্থী বলছেন শোনেন, এই সময় সব সময় থাকবে না, আপনাদের সময় সব সময় সমান যায় না। বহু বড় বড় অফিসাররা 5 আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে, আমি কিছু বলিনি, আমরা এমন কুকুরের মতো পা চাটা হইনি, ঠিক আছে? আপনারা তো গোলাম হয়ে আছেন, আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটা বিক্রি করে দিয়েছেন একটি দলের কাছে, পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছেন। এর আগে তো অনেক সময় অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী বিক্রি হয়ে গেছে, আবার এখন বলা হচ্ছে একটি দলের কাছে বিক্রি হয়ে গেছে, তার মানে বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে সেনাবাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে সব যাকে এই ধরনের কথাবার্তা হয়তো অপ্রয়োজনীয়তার সঙ্গে অনেক কিছু উঠতে পারে, কিন্তু সেনাবাহিনীর কোন কর্মকর্তারা বা কোন সদস্যরা জামাতের পা ধরেছিল 5 আগস্টের পরে, এই বিষয়গুলো তো আমাদের জানা দরকার। সত্যিই যদি হয়ে থাকে, এবং আমার মনে হয় এই বিষয়ে আইএসপিআর এর একটি বক্তব্য আসা উচিত, অবশ্যই আসা উচিত, নইলে চরম বিভ্রান্তির সৃষ্টি হবে সাধারণ মানুষের মাঝে।